অন্নপূর্ণা যোজনার ফর্মটি খুবই বড়, 12 পাতা ছিল, সেটি আরো বেড়ে হলো 13 পাতা। আরো একটি জিনিস নতুন সংযোজন করা হলো। এই ফর্মটি অনেকই বড়, তাই এটি ফিল আপ করতে অনেকটাই জটিল মনে হচ্ছে। তবে একটি সুবিধা রয়েছে এই ফর্মে, যে একটি ফর্ম একটি গোটা পরিবারে যদি দুজন মহিলায় অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেন, একটি ফর্ম দিয়েই তা হবে। পরিবারের হেডের যে জায়গাটি রয়েছে, সেই জায়গায় যিনি অন্নপূর্ণা যোজনার প্রাপক অন্য কারো নাম লিখবেন এবং এই অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ সহজ সরলে কিভাবে করবেন তার স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেখতে পাচ্ছেন ফর্মটি অন্নপূর্ণা যোজনার পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। এই ফর্মটিতে প্রথমে দেখুন লেখা রয়েছে, সেটি আপনারা পড়ে নেবেন। তারপরে দেখুন এই যে বাম দিকে লেখা রয়েছে বিভাগ ক্ষেত্র, লেখা রয়েছে বিকল্প অথবা ইনপুট, লেখা রয়েছে নির্দেশনা। তারপরেই দেখুন বাম দিকে ক পারিবারিক পরিচয়। এইখানে ডান সাইডে দেখুন সঠিক হলে টিক চিহ্ন দাও। তবে 1 নম্বরে লেখা রয়েছে দেখুন পরিবারের প্রধানের নাম, HOF, অর্থাৎ পরিবারের প্রধান বলতে পরিবারের যিনি প্রধান তার নাম। এখানে যার নাম অন্নপূর্ণা যোজনায় অন্তর্ভুক্ত করতে চাইছেন তার নাম কিন্তু নয়। যদি উনি পরিবারের প্রধান হয়ে থাকে সেক্ষেত্রে ওনার নাম, এই যে এই জায়গাটিতে পুরো নাম লিখবেন, আধার কার্ড অনুযায়ী ইংরেজিতেই লিখবেন, বাংলা ফন্ট হলেও। পরিবারের প্রধান স্বামী হলে স্বামীর নামটি। তারপর দেখুন 2 নম্বর অপশনের জন্ম তারিখ। এখানে পরিবারের প্রধানের জন্ম তারিখ দিন মাস বছর অনুযায়ী নিচটাতে মাঝের ঘরটিতে লেখার কাজ। তারপরে নিচে দেখুন লেখা রয়েছে 3 নম্বর অপশন পরিবারের প্রধানের লিঙ্গ, অর্থাৎ পরিবারের প্রধান যিনি তার লিঙ্গ কি পুরুষ না মহিলা। যদি স্বামীর নাম লিখে থাকেন সেক্ষেত্রে পুরুষ, এই যে একটি ঘর রয়েছে তার বাম পাশে রাইট চিহ্ন দেবেন। মহিলা হলে এইটাতে রাইট চিহ্ন দেবেন, আর যদি অন্যান্য হয় সেক্ষেত্রে অন্যান্যতে। পরিবারের প্রধান যেহেতু স্বামী তাই তার নাম, তারপর তার জন্ম তারিখ, আর পুরুষ এটাতে রাইট চিহ্ন দেবেন। তারপরে দেখুন পরিবারের প্রধানের আধার নম্বর 4 নম্বরে পরিবারের প্রধানের আধার নাম্বার এই জায়গাটাতে মাঝের ঘরটাতে দিয়ে দিবেন, অর্থাৎ লিখিয়ে দেবেন। তারপরে 5 নম্বর অপশন রয়েছে। 5 নম্বর অপশনে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি মানে ডিজিটাল রেশন কার্ডটি নয়, কিন্তু একটি আইডি থাকে পারিবারিক, সেই আইডিটি যদি থাকে দিবেন, আর না থাকলে সেটি না দিলেও চলবে। 6 নম্বর অপশন পরিবারের সদস্য সংখ্যা। পরিবারের সদস্য সংখ্যা কতজন রয়েছে শুধুমাত্র সংখ্যাই লিখবেন। যদি 4 জন থেকে থাকে তাহলে 4 লিখবেন, 6 জন থাকলে 6 লিখবেন, 5 জন থাকলে 5 লিখবেন। তারপরে 7 নম্বরের ঠিকানা। ঠিকানাটা মাঝের ঘরটিতে গ্রাম, পোস্ট অফিস, থানা, জেলা এইভাবে লিখে দেবেন, তবে স্থায়ী ঠিকানা যেখানে বসবাস করছেন এখন। 8 নম্বরে যোগাযোগ নম্বর, অর্থাৎ মোবাইল নাম্বার মাঝের ঘরটাতে লিখে দিবেন। তবে বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বর সংযুক্ত মোবাইল নম্বরটি দিবেন। পরিবারের প্রধানের আধারের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই নাম্বারটি দিবেন, এই যে এই জায়গাটাতে মাঝটাতে। তারপরে রয়েছে 9 নম্বর অপশন। 9 নম্বরে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকল সদস্যের ডিটেলস এখানে লাগবে এই 9 নম্বরে। 9 নম্বরের যে মাঝের ঘরটি রয়েছে তার ডান সাইডে দেখুন লেখা রয়েছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, হ্যাঁ বা না, এটা আপনাকে রাইট চিহ্ন দিতে হবে। তারপরে ডান সাইডে বয়স 5 বছরের কম যদি হয় কোনো সদস্যর, সেক্ষেত্রে আধার নম্বর দিতে হবে না, NA লিখে দিলেই হবে। এটাই লেখা রয়েছে ডান পাশের বক্সগুলোতে। তবে এখানে মাঝামাঝি জায়গাটি লক্ষ্য করুন, লেখা রয়েছে পরিবারের প্রধান HOF, তার ডান সাইডে হ্যাঁ একটি অপশন আছে। তাহলে পরিবারের প্রধান যদি মহিলা হয় সেক্ষেত্রে উনি যদি অন্নপূর্ণা যোজনায় আবেদন করে থাকে সেক্ষেত্রে এই পরিবারের প্রধান এর ডান সাইডে যে হ্যাঁ অপশনটি আছে এই হ্যাঁ অপশনটাতে রাইট চিহ্ন দিবেন। আর যদি পরিবারের প্রধান একজন পুরুষ লিখেছেন সেক্ষেত্রে হ্যাঁ অপশনে টিক দেওয়ার কোনো দরকার নেই, এই পরিবারের প্রধান ডান সাইডে যে হ্যাঁ অপশন আছে সেই অপশনে। তবে এরপর সদস্য 1 তার নিচে নাম লেখা রয়েছে, পরিবারের প্রধানের নাম স্বামী লিখেছেন। এরপর এই যে নামের জায়গাটাতে যিনি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করবেন তার নাম, জন্ম তারিখ, লিঙ্গ,
আর পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কি, এই জায়গাটাতে স্ত্রী হলে স্ত্রী যেহেতু হবে, আধার নম্বর তার নিচটাতে। আর ডান সাইডে দেখুন, লক্ষ্য করুন, ওই সদস্য একের ডান সাইডে হ্যাঁ অপশনটাতে রাইট চিহ্ন দিতে হবে, যে অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে আবেদন করা হচ্ছে, হ্যাঁ অপশনে রাইট চিহ্ন। তারপরে সদস্য সংখ্যা যদি 3 থেকে থাকে, সেক্ষেত্রে সদস্য 2 আপনাকে লিখতে হবে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, আর তার নিচে যে পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর ইত্যাদি দিতে হবে। তা আপনার পরিবারের আরো যতগুলো সদস্য থাকবে সবার নাম এইভাবে লিখতে হবে। এই যে এখানে পরিবারের প্রধানের সাথে সম্পর্ক, আধার নম্বর এগুলো দিতে হবে। তবে যদি এখানে আরো একজন মহিলার নাম লিখেন সেই পরিবারের, আর তিনিও অন্নপূর্ণা যোজনার জন্য যদি আবেদন করে থাকে, সেক্ষেত্রে এই সদস্য 2 এর ডান সাইডে হ্যাঁ অপশনে হ্যাঁ রাইট চিহ্ন দেবেন। এক্ষেত্রে একটি ফর্মে দুজন যদি অন্নপূর্ণা যোজনার প্রাপক হয়ে থাকেন, সেক্ষেত্রে হয়ে যাবে। তারপর সদস্য 3, সদস্য 4, সদস্য 5, এভাবে যতজন আপনার সদস্য থাকবে সেগুলো লিখবেন। যদি আপনার সদস্য সংখ্যা 5 না থেকে থাকে, 4 না থেকে থাকে, সেক্ষেত্রে লেখার দরকার নেই। এরপর 10 নম্বরে আপনাকে লিখতে হবে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য প্রথমেই দিতে হবে হেড অফ দা ফ্যামিলির ব্যাংক নাম। এই যে এই জায়গাটাতে ব্যাংক নাম, হেড অফ দা ফ্যামিলি যাকে প্রথমে লিখেছেন, তারপরে অ্যাকাউন্ট নম্বর তার, তারপরে আইএফসি কোড তার, ওই হেড অফ দা ফ্যামিলি। ডান সাইডে দেখুন লেখা রয়েছে ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন। এরপর সদস্য একে যাকে আগে লিখেছেন সদস্য একে, তার ব্যাংক নেম এই জায়গাটাতে, আর অ্যাকাউন্ট নম্বর, তারপরে আইএফএসসি কোড এটা দিয়ে দেবে। এরকম ভাবে যতজন সদস্যের নাম উপরে লিখেছেন সেই সমস্ত সদস্যের ব্যাংক নাম, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড আপনাকে লিখতে হবে। আর যেগুলো থাকবে না সেগুলো ফাঁকা থাকবে। অর্থাৎ সদস্য যদি বেশি না থেকে থাকে, হয়তো 3 জন সদস্য আছে আর 5টি ঘর রয়েছে, সেক্ষেত্রে। এরপর 11 নম্বরে দেখুন এপি হেড অফ দা ফ্যামিলি এন্ড সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকার অংশ নম্বর সহ। প্রথমে হেড অফ দা ফ্যামিলির এপিক নম্বরটা দিতে হবে। প্রত্যেকটার ক্ষেত্রে হেড অফ দা ফ্যামিলির নম্বর আগে লাগছে, তাই হেড অফ দা ফ্যামিলির এপিক নম্বর জায়গায় ভোটার কার্ডের নাম্বারটা দিবেন। নিচে বিধানসভা ক্ষেত্র ও অংশ নম্বর যেটি এখানে লিখে দিবেন। তারপরে সদস্য একের ক্ষেত্রেও সেই একইভাবে এপিক নম্বর লিখবেন, বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর লিখবেন। সদস্য 2 লিখলে তার ক্ষেত্রেও তা, 3 লিখলে 3 ক্ষেত্রেও তা, 4 ক্ষেত্রে 4, 5 ক্ষেত্রে 5, যদি আপনার ওই 5 জন পর্যন্ত সদস্য থেকে থাকে। আর যদি বাড়তি সদস্য থাকে, সেক্ষেত্রে একটু জেনে নেবেন কি করতে হবে আপনার এলাকার সংশ্লিষ্ট বিডিও দপ্তর থেকে বা এলাকার এমএলএ দের কাছ থেকে। তারপরে 12 বিভাগে দেখুন লেখা রয়েছে এখানে, এই যে ডান সাইডে প্রযোজ্য শংসাপত্র, যেমন জাতিগত আর্থিকভাবে দুর্বল শ্রেণী শংসাপত্র, এগুলো দিতে হবে। যদি ইউআর অর্থাৎ জেনারেল হলে ইউআর সিলেক্ট করবেন, আর যদি তফসিলি জাতি হন অর্থাৎ এসটি এসসি যেটা হবেন, এখানে আপনাকে জাতি সিলেক্ট করতে হবে। যে কোনো একটা করেই রাইট চিহ্ন দেবেন যেটি আপনার জাতি হবে। তবে এক্ষেত্রে ডান সাইডে লেখা রয়েছে এই জাতি শংসাপত্র দিতে হবে জুড়ে এই আবেদনপত্রের সাথে। তারপরে ঘয়ে রেশন কার্ড, খাদ্য ভর্তুকি, আপনার কি ডিজিটের রেশন কার্ড আছে? 1 নম্বরে হ্যাঁ থাকলে হ্যাঁ, আর যদি না থাকে সেক্ষেত্রে না অপশনে রাইট চিহ্ন দেবেন। আর 2 নম্বরে দেখুন কি আছে না, যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন, আর রাইট চিহ্ন দিতে হবে। যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন যেমন রয়েছে এওয়াই কার্ড, পিএইচএইচ কার্ড, এসপিএইচএইচ কার্ড, আর কেএসওয়াই কার্ড। যদি এওয়াই কার্ড হয় আপনার, সেক্ষেত্রে এওয়াই কার্ডে রাইট চিহ্ন দেবেন, পিএইচএইচ হলে পিএইচএইচ, এসপিএইচএইচ হলে এসপিএইচএইচ, আর কেএসওয়াই হয় আর কেএসওয়াই। আর যদি ভর্তুকি বিহীন অর্থাৎ রেশন পান না, সেক্ষেত্রে ভর্তুকি বিহীন রেশন কার্ডে রাইট চিহ্ন দেবেন। যেটি হবে আপনার সেটিতে রাইট চিহ্ন দেবেন, সকলে দেওয়ার দরকার নেই। 3 নম্বরে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, তুলেন তাহলে হ্যাঁ, না তুলেন তাহলে না, অপশনে রাইট চিহ্ন মারবেন। তারপরে গয়ে সম্পদ, বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে? 3 বা তার বেশি যদি পাকা ঘর থাকে, সেক্ষেত্রে হ্যাঁ অপশনে রাইট চিহ্ন দেবেন। আর যদি না থেকে থাকে তাহলে না, এটাতে রাইট চিহ্ন দিয়ে দেবেন। এরকমটাই হবে। দেখুন ভিডিওটি স্কিপ করলে অনেক কিছু আপনি বুঝতে পারবেন না, তাই স্কিপ করবেন না। তারপরেই দেখুন নিচে লেখা রয়েছে 2 নম্বরে পারিবারিক জমির মালিকানা। আপনার পরিবারে যদি মালিক থাকেন জমির কোনো একজন ব্যক্তি, তাহলে সেক্ষেত্রে হ্যাঁ অপশনে রাইট চিহ্ন দেবেন। আর যদি না থেকে থাকে জমি, সেক্ষেত্রে না।
আর থেকে থাকলে এই রেজিস্ট্রেশন নথি অর্থাৎ আর পর্চা অর্থাৎ যেটি সার্চিং কপি বের করা হয় সেটি আপনাকে নথিপত্রের সাথে জুড়ে দিতে হবে। এরপরে আপনি চলে যাবেন পরবর্তী বিভাগে। বিভাগ ক্ষেত্রে দেখুন 3 নম্বর অপশন, পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে লিখতে হবে। পরিবারের সকল সদস্যের মোট জমি কত রয়েছে সেটা শতকে এই যে এই ঘরটাতে লিখতে হবে, শতকে লিখে দিবেন। আর রেজিস্ট্রেশন নথি সর্বশেষ আর এমআরও জমির নথি আপনাকে দিতে হবে। 4 নম্বরে যানবাহন, আপনি বা পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে? সেক্ষেত্রে গাড়ি, জিপ, ট্রাক্টর অন্তর্ভুক্ত করুন। যদি হ্যাঁ হয় মডেল নাম্বার দিতে হবে। আর এরকম যানবাহন যদি আপনার বা আপনার পরিবারের কারো থেকে থাকে 4 চাকার, সেক্ষেত্রে হ্যাঁ টিক দিবেন থাকলে, আর যদি না থেকে থাকে সেক্ষেত্রে না অপশনে রাইট চিহ্ন দেবেন। আর যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করতে হবে, কটি গাড়ি রয়েছে, আর গাড়ির রেজিস্ট্রেশন নম্বরটিও নিচে দিয়ে দিতে হবে। 5 নম্বরে পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বীমা, আপনার পরিবারের যদি কোনো স্বাস্থ্য বীমা চালু করা হয়েছে তাহলে হ্যাঁ করবেন, আর যদি না সেক্ষেত্রে না করবেন। যদি হ্যাঁ হয় সেক্ষেত্রে আপনার হেড অফ দ্য ফ্যামিলি যদি হয় সেক্ষেত্রে সরকারি স্বাস্থ্য বীমা না বেসরকারি সেটা আপনাকে রাইট চিহ্ন দিয়ে দিতে হবে, বীমার অঙ্ক দিতে হবে, প্রিমিয়ার বিবরণ দিতে হবে। তাই না অপশনে ক্লিক করলে আপনাকে এখানে আর কিচ্ছু তথ্য হেড অফ দ্য ফ্যামিলির ক্ষেত্রে বা বাকি পরিবারের সদস্যের ক্ষেত্রে দিতে হবে না। আর যদি হেড অফ দ্য ফ্যামিলির ক্ষেত্রে থাকে সেক্ষেত্রে হেড অফ দ্য ফ্যামিলির গুলো লিখবেন, আর বাকি সদস্যগুলো না থেকে থাকে সেক্ষেত্রে বাকি সদস্যগুলো লেখার দরকার নেই। আপনি ফর্মটি এগুলো এড়িয়ে যাবেন, সদস্য 1 2 3 4 5 এগুলো এড়িয়ে চলে যাবেন। আর থেকে থাকলে স্বাস্থ্য পরিবার ভিত্তিক স্বাস্থ্য বীমা সেক্ষেত্রে আপনি 1 2 3 4 যতজন সদস্য সেগুলোতে দিয়ে দেবেন। এবার আয় বা পেশা। 1 নম্বরে কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে, প্যান মানে ট্যাক্স এরকম প্রদান করে? সেক্ষেত্রে যদি প্রদান করে আয়কর সেক্ষেত্রে হ্যাঁ রাইট চিহ্ন দেবেন, আর যদি না প্রদান করে না সেক্ষেত্রে না অপশনে রাইট চিহ্ন দেবেন যে কোনো একটিতে। 2 নম্বরে পরিবারের সদস্যের প্যান কার্ড যদি থাকে, যদি আপনার পরিবারের সদস্যদের প্যান কার্ড থাকে সেক্ষেত্রে হ্যাঁ থাকলে হ্যাঁ অপশনে, আর না থাকলে সেক্ষেত্রে একটি না অপশন রয়েছে না অপশনে ক্লিক করে দেবেন। যদি আছে তাহলে যদি হেড অফ দ্য ফ্যামিলি থাকে হেড অফ দ্য ফ্যামিলির নাম, হেড অফ দ্য ফ্যামিলির প্যান নম্বর লিখতে হবে। হেড অফ দ্য ফ্যামিলি এই যে নাম এই জায়গাটায় হেড অফ দ্য ফ্যামিলির নাম লিখবেন, প্যান নম্বর হেড অফ দ্য ফ্যামিলির লিখবেন, তারপরে সদস্য 1 2 3 4 এভাবে লেখা রয়েছে, যদি তাদেরও প্যান নম্বর থেকে থাকে নাম আর প্যান নম্বর লিখতে হবে 1 2 3 এর ক্ষেত্রেও। আর যেটা আপনি প্রথমে 1 লিখেছেন তার লিখবেন, 2 লিখেছেন সেটি তারপরে 2 লিখবেন, এভাবে আপনাকে পূরণ করতে হবে এই 1 2 3 যেভাবে আগের গুলো করেছেন সেইভাবেই। তারপরেই দেখুন 3 কর্মসংস্থানের ধরন, পরিবারের প্রধানের হেড অফ দ্য ফ্যামিলি সবচেয়ে উপযুক্ত ঘরে টিক চিহ্ন দিন, যদি প্রয়োজনীয় নথি ঘোষণা জমা দিন। এখানে এই যে এতগুলো অপশন রয়েছে এর মধ্যে যে কোনো একটিতে আপনাকে রাইট চিহ্ন দিতে হবে। সেক্ষেত্রে সরকারি ক্ষেত্রে হয়ে যদি থাকে হেড অফ দ্য ফ্যামিলি, বা বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী, আংশিক সময় কর্মরত, পরিযায়ী শ্রমিক বা অন্যান্য বা বেকার। এখানে যদি আপনার কোনোটাই না হয়ে থাকে সেক্ষেত্রে অন্যান্য বা বেকার এই অপশনে রাইট চিহ্ন দিয়ে দেবেন। তারপরে আপনি সদস্য 1 এর ক্ষেত্রে এমনটাই করবেন যেমনটা এখানে করলেন। যদি সদস্য 1 এর এই সরকারি ক্ষেত্র বা পরিযায়ী শ্রমিক, বেকার ইত্যাদি এগুলোর মধ্যে জনটা থাকবে সেটাতে রাইট চিহ্ন দেবেন। যদি কোনোটাই না থাকে সেক্ষেত্রে অন্যান্যতে রাইট চিহ্ন দেবেন। 2 3 4 এর ক্ষেত্রেও তাই প্রযোজ্য, যেটা আপনারা 1 এর বা হেড অফ দ্য ফ্যামিলির ক্ষেত্রে দেখলেন সেরকমটাই। 5 সদস্য পেরিয়ে গেলেই তারপরেই দেখুন এখানে দেখতে পাবেন 4 নম্বর অপশন, পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। প্রাপ্তবয়স্ক কতজন শিক্ষিত আছে, শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য সংখ্যার আগে একটি ড্যাশ রয়েছে, শিক্ষিত যতজন আছে লিখে দেবেন। যে ধরুন আপনার পরিবারে 4 জন লোক রয়েছে, 3 জন শিক্ষিত আর 1 জন অশিক্ষিত, সেক্ষেত্রে উপরে লিখবেন 3 নিচে 1। আর যদি সকলেই শিক্ষিত হয় সেক্ষেত্রে শিক্ষিত জায়গায় লিখবে, অশিক্ষিত কিছু আপনাকে লিখতে হবে না। এরপর পরিবারের প্রধান, এখানে শিক্ষিত না অশিক্ষিত, যদি পরিবারের প্রধান শিক্ষিত হয় সেক্ষেত্রে রাইট চিহ্ন, অশিক্ষিত হলে অশিক্ষিতটাই রাইট চিহ্ন। সদস্য 1 যাকে লিখেছেন তিনি শিক্ষিত না অশিক্ষিত, যদি শিক্ষিত হয় সেক্ষেত্রে ওটাতে রাইট চিহ্ন, আর যদি অশিক্ষিত হয় সেই অশিক্ষিততে রাইট চিহ্ন। এভাবে 2 3 4 এগুলো লিখে দেবেন যতগুলো আপনার পরিবারের সদস্য লিখেছেন। 5 নম্বরে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা, পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান ধারক, যদি হয়ে থাকে
সেক্ষেত্রে হ্যাঁ অপশনে রাইট চিহ্ন দিবেন, না হয়ে থাকে সেক্ষেত্রে না অপশনে রাইট চিহ্ন দিয়ে দেবেন। যিনি এই পদে রয়েছেন তার সদস্য নম্বর দিতে হবে, হ্যাঁ যদি করেন সেই ক্ষেত্রে, আর প্রয়োজনীয় স্বঘোষণা আপনাকে দিতে হবে। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী 6 নম্বর অপশনে, যদি আপনার বাড়িতে কোনো সদস্য পেনশন পান হয়তো রিটায়ার হওয়ার পর, সেক্ষেত্রে হ্যাঁ অপশনে রাইট চিহ্ন দেবেন, আর যদি না হয়ে থাকে সেক্ষেত্রে না অপশনে ক্লিক করবেন। হ্যাঁ অপশনে ক্লিক করলে তার সদস্য নম্বর দিতে হবে, আর হ্যাঁ হয় তাহলে পেনশন স্লিপ সংযুক্ত করতে হবে এই আবেদন পত্রের সাথে। 7 নম্বরে, কোনো সদস্য কি জিএসটি অধীনে নিবন্ধন আছেন, যদি থাকেন সেক্ষেত্রে হ্যাঁ অপশনে রাইট চিহ্ন দেবেন, আর যদি না থেকে থাকে তাহলে না অপশনে রাইট চিহ্ন দেবেন। আর যদি হ্যাঁ হয় তাহলে জিএসটিআই এর নম্বরটা এই জায়গাটাতে ডান পাশের ঘরটাতে লিখে দিতে হবে। 8 নম্বরে, পরিবারের মোট বার্ষিক আয় কত টাকা, বছরে আপনার পারিবারিক কত টাকা হয়, 50,000, 60,000 কি 1 লাখ, যত হবে সেটা আপনার এখানে লিখে দেবেন, অঙ্কে লিখে দেবেন। এটা কিন্তু আপনাকে অঙ্কে লিখতে হবে, হয়তো যেভাবে ইনকাম সার্টিফিকেট যখন করেন তখন ইনকাম কত দেন সেটা এখানে লিখতে হবে। এরপর দেখুন অন্যান্য পরিচয় নথি। 1 নম্বরে, সিএএ আবেদন এর বর্তমান অবস্থা যদি থাকে, পরিবারের প্রধান হেড অফ দ্য ফ্যামিলি প্রযোজ্য নয়, আবেদন করা হয়েছে, যদি হ্যাঁ হয়, ধরুন সিএ আবেদন যদি আপনারা করে থাকেন সেক্ষেত্রে এই ঘরগুলো লিখতে হবে, নতুবা লিখতে হবে না। সিএএ এর বর্তমান অবস্থা যদি থাকে সেক্ষেত্রে আবেদন করা হয়েছে যদি হয় সেক্ষেত্রে আবেদন নম্বর আপনাকে দিতে হবে, আর প্রযোজ্য নয় যদি হয়ে থাকে সেক্ষেত্রে ওটাতে রাইট চিহ্ন দিয়ে এগিয়ে যেতে হবে। সদস্য একের ক্ষেত্রেও তাই, যেভাবে এই পরিবারের হেড অফ দ্য ফ্যামিলির ক্ষেত্রে দেখা দিচ্ছে। এটা সিএ তে আবেদনকারীদের জন্যই কেবলমাত্র, অন্য যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে এটা লেখার কোনো দরকার নেই। পরবর্তীতে আপনারা এগিয়ে যাবেন সদস্য 2, 3, 4, 5 ক্ষেত্রে সেই একইভাবে যেভাবে বললাম সেভাবেই। এরপর রয়েছে 2 নম্বর অপশন, অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, এই যেমন কেসিসি কার্ড, শিল্পী ক্রেডিট কার্ড বা মৎস্যজীবী কার্ড, এগুলো থেকে থাকলে, যদি পরিবারের প্রধানের নামে থেকে থাকে তাহলে পরিবারের প্রধানের যে জায়গাটি রয়েছে সেখানে নম্বরটা দিতে হবে, কিষাণ ক্রেডিট কার্ড বা যে কার্ডটা থেকে থাকবে সেই কার্ডটি, প্রদানকারী কর্তৃপক্ষের বিবরণ দিতে হবে, আইডির সংখ্যা লিখতে হবে, আর যে তারিখে ইস্যু করা হয়েছে সেই তারিখ, এটা আপনাদেরকে লিখে দিতে হবে। সদস্য একের ক্ষেত্রেও তাই, যেমনটা পরিবারের প্রধানের ক্ষেত্রে নাম লিখতে হবে, আইডির সংখ্যা লিখতে হবে, যে তারিখ ইস্যু করা হয়েছে সেই তারিখ লিখতে হবে, যদি থেকে থাকে এই কার্ডগুলো, নতুবা কিচ্ছু লিখতে হবে না, এগিয়ে যাবেন। যদি হয়তো আপনার থেকে থাকে সেক্ষেত্রেই এমনটা দিতে পারেন। তারপরে চয়ে দেখুন, সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ, বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, অর্থাৎ বিদ্যালয়ে পড়াশোনা করছে আপনার বাড়িতে শিশু রয়েছে, সেই সব শিশুদের যে নাম সেটি আপনাকে লিখতে হবে, কতজন রয়েছে। শিশু সদস্য 1, শিশুর নামটা লিখতে হবে একের ঘরে, তারপরে শ্রেণী লিখতে হবে, বিদ্যালয়ের নাম লিখতে হবে, ধরনটা কি না সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে পড়ছে, না বেসরকারি বিদ্যালয়ে পড়ছে, না স্বীকৃত মাদ্রাসায় পড়ছে, এগুলো যে কোনো একটিতে রাইট চিহ্ন দিতে হবে। দেখুন এখানে যেমন লেখা রয়েছে যে সদস্য নম্বর 1 শিশুর নামটা লিখলেন, তারপরে শ্রেণী লিখলেন, তারপরে বিদ্যালয়ের নাম, তারপরে ধরনের জায়গায় এই যে এই পাশে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে যে কোনো একটি জায়গায় রাইট চিহ্ন দেবেন, সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে পড়ে বা বেসরকারি, যেটা একটাতে আপনাকে রাইট চিহ্ন দিতে হবে। তারপরে দেখুন 2 এর ক্ষেত্রে, 1 এর ক্ষেত্রে, 3 এর ক্ষেত্রে, 4 এর ক্ষেত্রে সে একই রকম, যদি অমনটা হয় সেক্ষেত্রে লিখবেন, নতুবা লেখার দরকার নেই। 2 নম্বরে, শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, শিশু সদস্য যাদের লিখলেন যেটি হয়তো 1 নম্বরে সেই শিশু সদস্য টিকাকরণ হয়েছে কিনা, যদি হয়েছে তাহলে টিক চিহ্ন দেবেন, আর যদি টিকাকরণ করা হয়নি সেক্ষেত্রে রাইট চিহ্ন দেবেন, আর যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণের যে কার্ড আইডি যদি না হয় সেক্ষেত্রে শেষ টিকা নেওয়ার তারিখ, টিকা না দেওয়ার কারণ সেটা উল্লেখ করতে হবে ডান সাইডের ঘরটাতে। 6, সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন, যদি পান সেক্ষেত্রে পরিবারের প্রধানের ক্ষেত্রে হ্যাঁ, আর যদি না পান পরিবারের প্রধান সেক্ষেত্রে না, এই অপশনে রাইট চিহ্ন দেবেন। আর এটাই নতুন করে যোগ করা হলো, আগে কিন্তু এমনটা ছিল না যে প্রকল্প থেকে বেরিয়ে যেতে টিক্স বক্সে চিহ্নিত করুন, এরকম কিন্তু এর আগে ছিল না। এই অংশটি নতুন সংযুক্ত করে 13 পাতার ফর্ম করা হলো। দেখুন এখানে পরিবারের প্রধান যদি হ্যাঁ থাকে, পিএম কিষাণ সম্মান নিধির মতো প্রকল্প, সেক্ষেত্রে প্রকল্প নাম, আর আপনি কি এই প্রকল্প থেকে নিজেকে বাদ দিতে চাইছেন, টিক মার্ক দেওয়ার অপশন রয়েছে, সেখানে টিক মার্ক দিলেই আপনি এই প্রকল্প থেকে, অর্থাৎ পিএম কিষাণ যদি ওদিকে সিলেক্ট করেন 1 নম্বরে বাদ চলে যাবেন, তাই এখানে প্রকল্পের নাম 1 নম্বরে পিএম কিষাণ
দিতে পারেন বা দিবেন, কিন্তু ডান সাইডে যে চিহ্নগুলো রয়েছে, যে গোলপাড়া ঘর রয়েছে, সেই ঘরগুলোতে টিক মার্ক দিবেন না। টিক মার্ক দিলে পরে কি হবে, প্রকল্প থেকে বেরিয়ে যেতে টিক বক্সে চিহ্নিত করুন এটা লেখা আছে, ওই যে পিএম কিষানের প্রকল্পটি আছে সেটি থেকে বাদ হয়ে যাবেন। তাই এখানে দেখুন যে 1 2 3 4 5 এভাবে যে লেখাগুলো রয়েছে, এখানে এখানে প্রকল্পটির নাম অবশ্য লিখতে পারেন যে পিএম কিষান আছে, তবে ডান সাইডে যে প্রত্যাহার করতে চান, হ্যাঁ, এই অপশনে রাইট চিহ্ন দেবেন না, নতুবা এই প্রকল্প থেকে বাদ চলে যাবেন। 2 3 4 এভাবে সাজানো রয়েছে যদি আরো প্রকল্প থেকে থাকে। এটাই কিন্তু নতুন করে সংযোজন করা হয়েছে, এরকমটা কিন্তু ছিল না। শুধুমাত্র 1 2 3 4 এগুলো ছিল, এই যে প্রত্যাহার করতে চান এই লেখাগুলো ছিল না আগের ফর্মটিতেই। পরবর্তীতে দেখা যাক আরো কি করা যায়। এক্ষেত্রে হেড অফ দ্য ফ্যামিলির ক্ষেত্রে তো হলোই, সদস্য 1 এর ক্ষেত্রেও এমনটা যোগ করা হয়েছে, সদস্য 2 এর ক্ষেত্রেও যোগ করা হয়েছে, সদস্য 3 এর ক্ষেত্রেও যোগ করা হয়েছে। এভাবে 2 3 4 5 এড়িয়ে যাবেন। যদি না থেকে থাকে সেক্ষেত্রে আপনার কোনো করণীয় নয়। যদি সদস্য 1 2 থেকে থাকে সেগুলো লিখতে হবে, আর ওই প্রকল্প থেকে থাকলে ডিবিটি মাধ্যমে টাকা দেওয়ার, অথবা লেখার দরকার নেই। তাই এটিই নতুন করে ফর্মে যোগ করা হয়েছে। আরো ফর্মে পরিবর্তন আসতে হইতে পারে, তাই তাড়াহুড়ো করে ফর্ম ফিল আপ করে জমা দিবেন না। এখানে দেখুন বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণীয়। যদি আপনাকে এই অন্নপূর্ণা যোজনা থেকে বাদ দিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে এই যে মাঝামাঝি ঘরটি রয়েছে, এই মাঝামাঝি ঘরটিতে কারণ দিয়ে দেবে। তার পরবর্তীতে স্ট্যাটাস যখন চেক করতে পারবেন তখন সেই স্ট্যাটাসটি দেখতে পারবেন। এই যে এখানে দেখুন বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণীয়, অফিসার কর্তৃক এটা পূরণীয় হবে। তবে ঘোষণা ও সম্মতি, নিচে দেখুন আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সম্মত, এই ফর্মটি যাচাইযোগ্য। এটি আপনাকে এই যে সম্মত জায়গায় একটি রাইট চিহ্ন দিতে হবে। এর পরবর্তীতে আপনি আবারও দেখতে পাবেন ফর্মটিতে, এখানে দেখুন বিভাগের ক্ষেত্রে লেখা রয়েছে যেটি, সেটি বলা হচ্ছে কি, সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরের উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। এখানে স্বাক্ষরের জায়গায় একটি স্বাক্ষর করিয়ে নেবেন, স্বাক্ষর করে দেবেন। তারপরে দেখুন দ্রষ্টব্যতে লেখা রয়েছে পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই সঙ্গে খাবার খায়। এদিকটা সরকারি ব্যবহারের জন্য সরকারি যে আধিকারিক রয়েছে তবে পূরণ করে দিতে পারেন, এদিকটা সহজ রয়েছে। ভিডিওটি দেখার জন্য